আসসালামু আলাইকুম। আমি আসলে কর্মরত আছি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ম্যাথ হিসেবে। বেশি কথা আপনাদের সামনে বলবো না, যেহেতু আপনারা অনেকক্ষণ থেকে এখানে আছেন। আমাদের এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস এক্সিকিউটিভ জনাব মতিউর রহমান সুন্দর উপস্থাপন করেছেন আমাদের পেনশন প্রকল্পগুলো। তো আমাদের এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা একটা এনজিও। আপনারা বিভিন্ন ধরনের এনজিও শুনছেন। এই এনজিওগুলো কিন্তু বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কাজ করে থাকে। এক এক এনজিও এক এক বিষয় নিয়ে কাজ করে থাকে। কোনো এনজিও পরিবেশ নিয়ে কাজ করে থাকে, কোনো এনজিও গরিব অসহায় মানুষদেরকে বিভিন্ন সহায়তা নিয়ে কাজ করে থাকে তো, তাই না? এনজিওর কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের পাশাপাশি দেশের বা রাষ্ট্রের জনগণকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা। এটা হচ্ছে এনজিওর কাজ। অর্থাৎ এনজিও হচ্ছে সরকারের সমন্বয় হিসাবে কাজ করে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এটাও একটা এনজিও। এই এনজিওটা কিন্তু রেজিস্টার্ড এনজিও। উঠায় চলে দেওয়ার মতো সুযোগ নাই। যদি আমাদের রেজিস্ট্রেশন না থাকতো তাহলে কিন্তু এখানে উঠায় গেলে সরকার কিন্তু আমাদের কিছুই করতে পারতো না। টাকাটা আসতেছে কোথায়? ডাইরেক্টলি ব্যাংকে। এবং ব্যাংকে থেকেই কিন্তু হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কি হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। তার মানে টাকা কিন্তু কোথায় থাকতেছে না, আমাদের ব্যাংকে কিন্তু জমা থাকতেছে না। টাকাটা যাচ্ছে কোথায়? বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে। কেন আমরা ইনভেস্ট করতেছি? এই যে আপনারা যে টাকাগুলো আমাদের যারা এখানকার সদস্য তারা হচ্ছে কি কিসের আশায় দিচ্ছে? প্রতিষ্ঠান গড়ার জন্য। কিন্তু প্রতিষ্ঠান গড়ার জন্য এখানে কি দিচ্ছে? অর্থ দিচ্ছে। এই অর্থটা কি খুব বেশি? খুব কিন্তু বেশি না। আমরা যদি হিসাব করে দেখি, আজকে যদি আপনি শহরে যান, কোনো একজন ব্যক্তিকে নিয়ে যদি কোনো একটা হোটেলে আমরা বসি, তার মানে কি হয়? অবশ্যই 400-500 টাকা কিন্তু খরচ হয় কি না? আমার কাছে যদি 500 টাকার নিচে থাকে হোটেলে গেলে কিন্তু ভয় লাগে যে গেলাম আল্লাহ কি যে হয়, তাই না? তার মানে আমরা কি করতেছি? সরকার যেরকম বিভিন্ন সময় সরকার যারা চাকরি করে, সরকারি যারা চাকরি করে তাদের কি করে? তাদের বেতন দেয় এবং বেতন থেকে কিছু অর্থ কি করে? রেখে দেয়, কেটে রেখে দেয়। এই টাকাগুলো কি করে? সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করে। এই যে আমাদের পদ্মা সেতু এটা কি বাইরের দেশ থেকে লোন নিয়ে করছে? বাংলাদেশের নিজস্ব অর্থায়নই কিন্তু তৈরি। এই অর্থগুলো সরকার কোথায় থেকে পাইছে? জনগণের কাছ থেকে তো পাইছে। সরকার চাইলো আর ছাপালো আর কি বানালো, তাই কি হবে? তাই কি সম্ভব? তা কিন্তু সম্ভব না। তার মানে আমরা যে সরকারি যারা চাকরি করে সেই চাকরির থেকে টাকা পাইছে, সরকার হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স, রাজস্ব আয়, এইগুলো আয় থেকে কি করে? তার নিজস্ব অর্থ থেকে কিন্তু পদ্মা সেতু তৈরি করছে। আজকে পদ্মা সেতু তৈরি, ওখান থেকে কি টোল নিচ্ছে না? টোল আদায় করতেছে কিনা? যমুনা সেতু তৈরি করছে, লোন নিয়ে হয়তো করছে, কিছু টাকা নিজস্ব অর্থায়নে। তার মানে ওখান থেকে টোল নিচ্ছে না? টোল নিচ্ছে তো। তার মানে সরকার ওখানে কি করছে? উন্নয়নমূলক কাজ করছে, ইনভেস্ট করছে অর্থগুলো, আর তারপরে সেখান থেকে কি পাচ্ছে? সরকার ওখান থেকে অর্থ পাচ্ছে। তার মানে এই টাকাগুলো কারা এখানে দিচ্ছে? যারা সরকারি চাকরি করে তাদের থেকেও কিন্তু টাকাগুলো কেটে এই উন্নয়নমূলক কাজে কিন্তু ব্যবহার করছে। এবং সেই অর্থগুলো লাভ করতেছে সেখান থেকে কি করবে? প্রত্যেক ব্যক্তির যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাকে এককালীন টাকা দিবে এবং পরবর্তীতে কি পাবে? পেনশন পাবে। পেনশন পাবে না? আমরা সরকারি চাকরি কেন খুঁজি? সরকারি চাকরি কেন খুঁজি? সরকারি চাকরির বেতন কিন্তু খুবই কম না? বেতন কিন্তু খুবই কম। অর্থাৎ বেসরকারি চাকরিতেই বা ব্যবসাতেই বেশি ইনকাম করার সুযোগ আছে। কিন্তু তারপরে আমরা কেন খুঁজি? কারণ ওই যে একটাই আমাদের কি আছে? নিরাপত্তা আছে। আমার একটা কি আছে? শেষ জীবনে নিরাপত্তা আছে। আমরা যারা সরকারি চাকরি করি না, সরকারি চাকরি কি সহজেই হচ্ছে? কি সহজেই হচ্ছে না। যাদের হচ্ছে তাদের জন্য তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাদের হচ্ছে না তাদের পেনশন কি আমরা পাবো না। তাহলে আজকে যদি আমরা অল্প অল্প করে যদি আমরা কি করি? সঞ্চয় করি, আগামী দিনে আমাদের কি হবে? ভবিষ্যৎটা কি অবশ্যই ভালোর দিকে যাবে, তাই না? ভালোর দিকে যাবে না? তাহলে আমরা যদি আমাদের এই অর্থ থেকে আমি যে কোনো ভাবে কিন্তু কি করি? ইনকাম করি। ইনকামের বাইরে কি কেউ আছে? প্রত্যেক ব্যক্তি ইনকাম করে। প্রত্যেক ব্যক্তি ইনকামে, সরকারি চাকরিজীবীরা তারা ওখানে ইনকাম করতেছে, তার বেতন থেকে কেটে নিয়ে রাখতেছে, তাই না? তাহলে আমরা যদি আমাদের আমরা ইনকাম করতেছি, এই ইনকামটা যদি সেভ করি, তার মানে কি হবে? আমার ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে, তাই না? মাটির যে হচ্ছে আছে, ব্যাংক আছে, সেই ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলেই কিন্তু বাড়বে। যদি টাকা ব্যাংকটা যদি আমি না কিনি তাহলে কিন্তু টাকা কখনো সঞ্চয় হবে না, তাই কিনা? তাহলে আমরা যদি আমাদের শেষ ভবিষ্যতের জন্য উজ্জ্বল করার জন্য আমরা যদি সঞ্চয় করি, সঞ্চয় মানে কি? আমি অনেকভাবে সঞ্চয় করতে পারি। আমি ব্যাংকে রাখতে পারি, বিভিন্ন ডিপিএস এর মাধ্যমে করতে পারি, বিভিন্ন এনজিওতে আমরা ইনভেস্ট করতে পারি বা সঞ্চয় করতে পারি তো। তাহলে আমরা বিভিন্ন জায়গায় সঞ্চয় করতে পারি, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ যেন আমার কি হয়? উজ্জ্বল হয়, সুন্দর হয়। এই জন্যই তো
সঞ্চয় করাটা আমাদের জন্য কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে যদি পজিটিভ হয় তার মানে আমাদের কি করতে হবে? সঞ্চয় করতে হবে। আর এই সঞ্চয়টা আমাদের কি করতে হবে? যেন আমি এমন পলিসি বা এমন ভাবে যেন সঞ্চয় করতে পারি যে সঞ্চয়ের মাধ্যমে কি করতে পারি, আমি যেন উপকৃত বেশি হতে পারি, আমার পরিবেশকে, আমার এলাকাকে, আমার পরিবারের লোককে, আত্মীয় স্বজনকে, সবাইকে যদি আমরা কি করতে পারি, সুবিধায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য কি ভালো হবে না? আমি নিজে উপকৃত হলাম, আমার পরিবারকে উপকৃত করলাম, এবং এলাকার মানুষকে উপকৃত করলাম, দেশের উপকৃত করলাম, তাহলে কি আরো সুন্দর হয় না? তাহলে আমাদের যে পলিসি, আমাদের সম্মানিত মতিউর রহমান উনি যে কথাগুলো বললেন, আমরা জাস্ট প্রত্যেক মাসে মাসে 500 টাকা, 1000 টাকা, নয় 1500 টাকা, এটা কিন্তু ইজিলি ভাবে এখানে রাখতে পারি। আমরা যারা গ্রামে একজন যারা গৃহিণী আছে, সেই গৃহিণীও কিন্তু এখানে রাখতে পারে। তার বাসায় কি মুরগির ডিম পারে, একটা ডিমের দামই তো এখন কত? 10-12 টাকা, তাই না? 20 টাকা। তার মানে ওই একটা ডিমের টাকা দিয়ে কিনতে হয়। মানে চাইলেই কিন্তু এটা সম্ভব, চাইলেই সম্ভব। সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে আমি চাকরি করি, আমার কিন্তু প্রত্যেক মাসে প্রায় 4000 টাকার মতো কেটে নেয়, আমারই 10% কেটে নেয়, এটা কেটে নেয় প্রায়। তার মানে হচ্ছে কি, আমার বেতন থেকে কাটে নিচ্ছে। তাহলে আমরা চাকরি করতেছি, আমরা ইনকাম করতেছি, ইনকাম থেকে আমরা এখানে কি করতেছি, কষ্ট করেই রাখতেছি। কষ্ট ছাড়া কিন্তু কখনোই হবে না। বর্তমান যুগে চলাটাই কঠিন, সেখান থেকে আমাদের কষ্ট করেই যদি রাখি তাহলে কিন্তু এটা সম্ভব। আর এখানে কতদিন রাখতেছি? 9 বছর, মানে 100 মাস। এই 100 মাসের বেশি কি আমাদের রাখবো? এখানে রাখলেও আমাদের সর্বোচ্চ কত রাখতেছি? 50,000, 1 লাখ, 1.5 লাখ, তাই না? একবারে কি রাখতেছি? একবারে না। আমরা যদি এখানে 1 বছর রাখি 500 টাকা করে হলে 6,000, 2 বছর রাখলে 12,000, 3 বছর রাখলে 18,000। আমাদের টার্গেট 2027 সালের মধ্যে 20,000 ব্যক্তি এখানে পেনশনের আওতায় নিয়ে আসা। 30 সালের মধ্যে অন্তত 25টা প্রতিষ্ঠান প্রাইমারি লেভেলে শুরু করা। 2045 সালে, 30 থেকে 45 সালে, ভীষণ এটা আর কি, 45 সালে ওই প্রতিষ্ঠানগুলোকে ওই লেভেলে নিয়ে যাওয়া যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, 25টা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যেন 100 কোটি টাকা কি আছে, টার্নওভার আছে, অর্থাৎ লাভ্যাংশ। 70% কি করা হবে, ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান কি উন্নয়নমূলক কাজে বা ওই প্রতিষ্ঠানে রাখা হবে, যেন ওটা আরো কি করা হয়, বর্ধিত করা হয়। আজকে বগুড়া আছে, আপনি নেক্সট ডে কি ঢাকায় দিবেন না, রংপুরে দিবেন না, জয়পুর হাটে দিবেন না, তার মানে ওই প্রতিষ্ঠান কি বড় করা লাগবে না? তার মানে ওই প্রতিষ্ঠানে কি করা হচ্ছে, টার্গেট হচ্ছে 70% ওই প্রতিষ্ঠানে রাখা হবে, যাতে ওই প্রতিষ্ঠানও কি করে, আরো বড় হয়। এবং বাকি 30% কি করা হবে, এই যে ব্যক্তিগুলো কি মেয়াদ শেষ হবে তারা পেনশন পাবে। আমি চাচ্ছি, আপনারাও এখানে কেন আসছেন, কারণ আপনারাও চাচ্ছেন কি প্রতিষ্ঠানটা বড় হোক। প্রতিষ্ঠান বড় হলে আপনারা সুবিধা পাবেন, আমরা সুবিধা যা পাই, কিন্তু আমাদের প্রজন্ম আরো বেশি পাবে। এখান থেকে প্রতিষ্ঠানের যে চাকরিগুলো হবে, প্রতিষ্ঠান তৈরি হলে কর্মসংস্থান তৈরি হবে কিনা, এই কর্মসংস্থানগুলো কারা পাবে? প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের যে সদস্য এবং সদস্যর পরিবারদের কি থাকবে, অগ্রাধিকার থাকবে। মুক্তিযুদ্ধ যারা করছে 71 সালে, তারা কি জানতো যে মুক্তিযুদ্ধ আমি করতেছি, আমি হচ্ছে শেষে যা কি পেনশন পাবো, সম্মান পাবো, টাকা পাবো? জানতো? তারা জানতো যে আমি মুক্তিযুদ্ধ করতেছি দেশকে স্বাধীন করব, দেশকে আমি স্বাধীন করব, আমার টার্গেট হচ্ছে দেশ স্বাধীন করব। ঠিক আছে, আমি মারাও যেতে পারি, বেঁচেও আসতে পারি, আমাদের স্বাধীন হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার টার্গেট কি, দেশকে আমি স্বাধীন করব। এই টার্গেট নিয়ে তারা কি করছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে দেশ কি হচ্ছে, স্বাধীন হচ্ছে। আর স্বাধীন হওয়ার পরেই কিন্তু তারা কিন্তু সুবিধা পাচ্ছে। তাদেরকে আগে কি বলা হয়েছিল, আপনি যুদ্ধ স্বাধীন হলে তাহলে আপনাকে পেনশন দেওয়া হবে, আপনার ছেলের কোঠা থাকবে, এরকম বলা হয়েছে? এখানে প্রতিষ্ঠান মানে স্বাধীন হচ্ছে বিধায় কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের এখানেও তাই, আমরা প্রাথমিকভাবে আমরা স্বাভাবিক যে সুবিধাগুলো জানতেছি, সুবিধাগুলো যেগুলো আসতেছে, প্রতিষ্ঠান যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আরো অনেক ধরনের সুবিধা কিন্তু চলে আসবে। এই সুবিধাগুলো কারা পাবে, অটোমেটিকলি ভাবে আমাদেরকে চলে আসবে।